নিজেকে দেখতে আসা পাত্রপক্ষের সাথে পরিচিত মুখ দর্শন করে চমকে উঠল পুষ্প। পাত্র একজন ইএনটি স্পেশালিস্ট, আর অবাক করার বিষয় হলো পুষ্প দুবার চিকিৎসা নিতে এই ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার রাফিয়ন শব্দর তাকে মনে আছে কিনা জানা নেই, কেননা সে গিয়েছিল 2 বছর পূর্বে। আর একজন ডাক্তারের কাছে তিনি কয়েকশো রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, পুষ্পকে মনে থাকার কথাও না। পাত্রী দেখার পর সবার পছন্দ হলে দুজনকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। বর্তমানে রেস্টুরেন্টে একাকী পাত্রপাত্রী দেখা হলেও রাফিয়নের মা সাফ সাফ জানিয়ে দিলেন, সে তোরা আলাদা দেখা করলে করবি, কিন্তু আমার সাথে এখন পাত্রী দেখতে আসবি। সব ঠিকঠাক ছিল। মাঝে বিপত্তি ঘটলো রাফিয়নের মা। পুষ্পের চাচাতো ভাইকে মুসলমানি করানো হয়েছে। ঘরে বসে থাকতে থাকতে বেচারা বিরক্ত, তাই লুঙ্গি ধরে বাসার ঘরে হাঁটাহাঁটি করছে। পুষ্পের চাচি ধমক দিয়ে নাবিলকে বলল ঘরে বসে থাকতে। ব্যাপারটা চোখে পড়লো রাফিয়নের মা রোকসানার চোখে। তিনি এবার রাফিয়নের মুসলমানি সবাইকার কথা জোরে দিলেন। রাফিয়ন লজ্জা পেল, মায়ের উপর মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করলো না। একান্ত কথা বলার জন্য দুজনের ছাদকে বেছে নিল। রাফিয়ন স্পষ্টভাষী, তাই সরাসরি প্রশ্ন করলো, আমাকে আপনার পছন্দ হয়েছে? পুষ্প কানের পাশে কয়েক কাছে চুল গুজে নিল। মনে মনে উত্তর ঠিক করতে গিয়েও শুক্র ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। ডাক্তার রাফিয়নের প্রশ্নের কি উত্তর দেওয়া যায়? রাফিয়ন কিছুটা সময় নিয়ে বলল, আপনার কি অস্বস্তি হচ্ছে? তবে থাক, আপনি না হয় পরে কারো কাছে নিজের মতো করে জানিয়ে দেবেন। এই পর্যায়ে এসে পুষ্প জবাব দিল ঋণঋণে কণ্ঠে, আপনার মধ্যে অপছন্দ হওয়ার মতো কিছুই খুঁজে পাইনি। তাছাড়া আপনি কি আমার জানা নেই, শুধু বাহ্যিক দিক দেখতে গেলে অপছন্দ করার মতো মানুষ নন আপনি। উত্তরে মুচকি হাসল রাফিয়ন। মেয়েটার বুদ্ধি আছে বটে, যথাযথ উত্তর দিয়েছে, হোক না সময় নিয়ে। রাফিয়ন সুনিষ্ঠ কণ্ঠে জবাব দিল, আমারও আপনাকে পছন্দ হয়েছে, সমস্যা নেই, জানাশোনা ধীরে ধীরে হয়ে যাবে। কিছুক্ষণ কথা বলে নিয়ে দুজনে সিঁড়িঘরে পা রাখলো। পুষ্প পিছিয়ে গিয়ে রাফিয়নকে জায়গা করে দিল আগে যাওয়ার জন্য। রাফিয়ন আগে আগেই নামলো। পেছন থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গেল রাফিয়ন। বসার ঘরে অনেকে চিৎকার শব্দ পেয়ে দৌড়ে আসলো। পুষ্প অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। তার ধারণা পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। বিয়ের কথাবার্তা এখনো ঠিক হয়নি, তার আগেই পা ভেঙে গেল। তার মানে বিয়েটা তার জন্য শুভ নয়। রাফিয়ন অনুতপ্ত স্বরে বলল, আমার উচিত ছিল আপনার পাশাপাশি হাঁটা। পুষ্পর পা ধরে চেক করতে গেলেই পুষ্প একটু পিছিয়ে যায়। ততক্ষণে সবাই এসে উপস্থিত। পুষ্পর মা এসে মেয়েকে ধরলেন। হাঁটতে পারছে না পুষ্প, তবে প্রচন্ড ব্যথায় কাঁদছেও না। তাকে স্বাভাবিক থাকতে দেখে রাফিয়ন ভাবলো তেমন গুরুতর কিছু হয়নি। তবুও সে লক্ষ্য করলো পুষ্পকে দুপাশ থেকে দুজন ধরে নিয়ে গেল। রাফিয়নের মা কিছুক্ষণ আফসোস করলেন মেয়েটার জন্য। ডিউটি থেকে ছুটি নিয়ে নিজের বিয়ের পাত্রে দেখতে গেলেও সেখান থেকে ফিরেই আবার হসপিটালে দৌড় লাগিয়েছে রাফিয়ন। হসপিটালে পৌঁছে সে অবাক হলো, পুষ্পকে দেখে এগিয়ে গেল। পুষ্পের চাচাতো ভাই উমায়ের বলল পুষ্পর নাকি পা মুচকে গিয়েছে। পা মুচকে গেলে সাধারণত মেয়েরা চেঁচামেচি করে। সবার সেবা যত্ন নেওয়ার কথা থাকলেও পুষ্প মেয়েটা কাঁদলো না। ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। এদিকে পুষ্প যেন পণ করেছে সে এই বিয়ে করবে না। একটা মেয়ে পা ভেঙে বসে আছে, অথচ তার পাশ দিয়ে হেঁটেও তাকে ধরতে পারলো না। একজন ডাক্তার হয়ে অন্যকে জখম করে আবার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এমন মানুষকে বিয়ে করলে দেখা যাবে 2 দিন পর পর তাকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। পুষ্পর মচকানো পা ঠিক হওয়ার পরই বিয়ের কথাবার্তা চলল। পুষ্প কথা শুনে জানিয়ে দিল সে এখন মোটেও বিয়ে করতে প্রস্তুত নয়। সংসার সামলানোর মতো মন মানসিকতা এখনো তার হয়ে ওঠেনি। ব্যাপারটা যেহেতু 2 পরিবার নিয়ে জড়িয়ে, তাই কথাটি গিয়ে পৌঁছালো রাফিয়নের মায়ের কানে। সেখান থেকে রাফিয়ন জানলো। সে পুষ্পর নাম্বার নিয়ে ফোন করলো। রোগী দেখার পর নিজের একটু বিশ্রাম নেওয়ার সময়টুকু পুষ্পর সাথে দেখা করার কাজে লাগালো। দুজনেই মুখোমুখি একটা রেস্টুরেন্টে বসে রইল। রাফিয়ন নিজ থেকেই বলল, আপনি সেদিন বলেছিলেন আমায় অপছন্দ হওয়ার মতো কিছুই নেই, আর এখন বলছেন বিয়ের জন্য প্রস্তুত না। কথাটি আমাকে প্রথম দিন বললেই হতো, আমি কিন্তু অপমানিত বোধ করছি। পুষ্প বিরক্তি প্রকাশ করলো। থমথমে গলার স্বর বের হলো, দেখতে যাওয়ার পরই আমার পায়ের এই দশা। বিয়ের পর নিশ্চয়ই আমাকে হসপিটালে বেডে সংসার করতে হবে। আমি নিজের এমন করুণ পরিণতি মেনে নিতে পারবো না। ভেতর থেকে শব্দ করেই শ্বাস ছাড়লো রাফিউর। কপালে 3 আঙ্গুল ঘষে বলল, এই ছোট্ট কারণে আপনি বিয়ে না করে আমায় অপমান করছেন? তাছাড়া আপনার নাকি এমনিতেও 2 দিন পর পর হসপিটালে আসার অভ্যেস আছে শুনলাম। আপনার নাকের যা অবস্থা, এতে করে 2 দিন পরই আপনাকে আপনার হাজবেন্ড বাবার বাড়ি পাঠিয়ে দেবে। তার চেয়ে বরং আমি জেনে শুনেই আপনাকে বিয়ে করেছি। সমস্যা হলেই রোগীর চিকিৎসা করে ফেলতে পারবো সহজে। এতে আপনারই কিন্তু লাভ, বাড়তি চিকিৎসা খরচও লাগবে না। পুষ্পরাগের বহিঃপ্রকাশ হিসেবে চোখ পাকিয়ে তাকালো। নাকের পাটা ফুলিয়ে খানিকটা টেবিলের উপর ঝুঁকে বলল, মজা করছেন আমার সাথে? রাফিউন মিটিমিটি হাসলো। 2 বছর আগে পরপর 2 বার পুষ্প নাকের সমস্যা নিয়ে এসেছিল তার কাছে।
চিকিৎসার এক পর্যায়ে রাফিয়ন জিজ্ঞেস করলো, বিয়ে হয়েছে? পুষ্প না জানালো। রাফিয়ন তখন হেসে উঠে বলল, তাড়াতাড়ি নাক ঠিক করুন, নয়তো বিয়ের পর হাজবেন্ড বলবে হাসতে হাসতেই দিন পার হচ্ছে, কাজ করবে কে? এখন সেই হাজবেন্ড হওয়ার সুযোগ বোধ হয় আল্লাহ রাফিয়নকেই করে দিচ্ছে। কত হাজার হাজার রোগী এসে রাফিয়নের কাছে, সবাইকে মনে থাকার কথা নয়। সেদিন পুষ্পর চাচাতো ভাই ওমায়েরই বলেছিল, পুষ্প তো আপনারই রোগী, দুবার আপনার কাছে গিয়েছিল চিকিৎসার জন্য। তখন মাথায় জোর দেওয়ায় কিছুটা মনে পড়েছিল রাফিয়নের। তাই তো তার হবু বউ তারই রোগী। পুষ্প সাফ সাফ জানিয়ে দিল সে বিয়ে করবে না রাফিয়নকে। রাফিয়ন এতে যেন আরো আগ্রহ পেল। উপযুক্ত কারণ দেখালে হয়তো রাফিয়ন এমনি এমনি মেনে যেত, কিন্তু নেইম একটা কারণ দেখিয়ে তাকে তার পেশাকে অপমান করবে কেন? রাফিয়ন রাতে পুষ্প পরিবারকে জানালো তাদের বিয়ে হলেও এখন পুষ্পকে সংসার করতে হবে না। পুষ্প সময় নেই, নিজেকে গুছিয়ে ওর যখন মনে হবে ও সংসার করার জন্য তৈরি, তখনই আসবে শ্বশুর বাড়ি। এই নিয়ে আর কারো আপত্তি রইল না। পুষ্পর দাদা গদগদ হয়ে উঠলেন। নাতের জন্য বুঝি সঠিক পাত্র পেলেন। খাপে খাপ মাইন কারবাব। এবার আর পুষ্প তিরিং তিরিং করতে পারল না। কারোর সাথে না পেরে অগত্যা বিয়ের জন্য প্রস্তুত হলো। এইসব কিছুর মাঝে তার একজন মানুষটি খুব মনে পড়লো। মানুষটি যদি তাকে একটু ভালোবাসতো তবে কি হতো? একটু ভালোবাসা কি বেশি কিছু? লম্বা এক দীর্ঘশ্বাসে বুক ভার হলো পুষ্পর। ভাবনার মাঝেই রেহানা খালা এসে বারান্দায় হাজির হলেন। চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে পেটের কথাগুলো উগলি দিতে না পারলে শান্তি পাবেন না। পুষ্প বলল, খালা যা বলতে এসছো বলে ফেলো। রেহানা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আম্মা জান হুনো, তুমি ওই বাড়িতে বিয়া কইরো না, তাদের গ্যাস ছাড়ার অভ্যেস আছে। পুষ্প অবাক হয়ে বলল, গ্যাস ছাড়ার অভ্যাস আছে মানে কি? রেহানা খালা বললেন, পাত্রের লগে যে বেডা লোকটা আইছিল না, হ্যাঁ ভুস ভুস করে গ্যাস ছাড়ে। পুষ্প বলল, আশ্চর্য, গ্যাস তো সবাই ছাড়ে, এটা অবাক হওয়ার কি আছে? রেহানা খালা মুখে কাপড় দিয়ে লজ্জাপান ভঙ্গিতে বললেন, আমি মনে করছিলাম যারা অফিস আদালতে কাম করে তারা গ্যাস ছাড়ে না। রেহানা খালার আজকবি কথায় খুব হাসি পেল পুষ্পর। উনি মাঝে মাঝে আজকবি চিন্তাধারা নিয়ে তার কাছে আসে। বাড়িতে রান্না বান্নার কাজের পাশাপাশি রেহানা খালা যেন এবারের একজন সদস্য হয়ে উঠেছেন। খুব বেশি আয়োজন না করে পরিবারের কিছু মানুষদের উপস্থিতিতে বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপরই পুষ্প ঘরের দরজা বন্ধ করে দিল। রাফিয়নের সাথে কথা বলল না। সবাই থাকতে বললেও রাফিয়ন হসপিটালে তারা দেখিয়ে সেই রাতটুকু থাকলো না। বলতে গেলে পুষ্পর ইচ্ছে বিরুদ্ধে গিয়ে থাকতে চাইল না। দুদিন পরেই পুষ্পর জ্বর হলো। খবর পেয়ে সব ছেড়ে ছুড়ে রাফিয়ন পুষ্পদের বাসায় এসে উঠল। অস্থির হয়ে বলল, এ কি পুষ্প, তুমি জ্বর বাঁধিয়ে ফেললে? নাকের অ্যালার্জিটাও বাড়ালে না হয় আমি চিকিৎসা করতাম, কিন্তু আমি তো শুধু জ্বরের চিকিৎসা করি না। সবার সামনেই কথাগুলো বলল রাফিয়ন। লজ্জায় পুষ্পের মাথা কাটা যাচ্ছে। এই লোক বিয়ে হতে না হতেই তাদের বাড়ি উঠে বসে আছে, আবার আপনি থেকে সুরসুর করে তুমিতে নেমে গিয়েছে। সবাই মুখ চেপে হাসলো। একে একে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পুষ্প কপট রাগ দেখিয়ে বলল, আপনাকে এখন কে আসতে বলেছে? রাফিয়ন বলল, তুমি রাগ করেছো আমি এই দুদিন আসিনি বলে? আচ্ছা, এখন থেকে রোজ আসবো, তোমাকে দেখে যাব, দয়া করে রাগটা একটু কমাও। পুষ্পর কপাল চাপড়াতে ইচ্ছে করছে। মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? বোঝালাম কি আর এই লোক বলছে কি? এটা আসলেই ডক্টর নাকি মানসিক রোগী? রাফিয়ন ঠিক করলো আজ রাতটুকু শ্বশুর বাড়িতেই কাটাবে। রাফিয়ন ওয়াশরুম থেকে এসে খুঁটি গেড়ে বসে রইল। বাড়ির জামাই রাতটুকু থাকবে বলে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো। রাফিয়নকে বসতে থাকতে দেখে পুষ্প বলল, আমার জ্বর শুনে এসেছেন, আমাকে দেখা শেষ, তাহলে এখনো বসে আছেন কেন? নিজের বাসায় যান, আপনার ডিউটি নেই? রোগীরা আপনার জন্য বসে আছে, যান। রাফিয়ন চোখ মুখ কুঁচকে নিল। কথাটি তার মোটেও পছন্দ হয়নি। অবাক হওয়ার সুর তুলে বলল, আমাকে দেখে তোমার এতই দায়িত্ব জ্ঞানহীন মনে হয়? আমার বউ জ্বরে মরে যাচ্ছে, তাকে ফেলে আমি কিভাবে হসপিটালে যাব? আমি প্রথমবার তোমাকে বুদ্ধিমতী ভাবলেও এখন মনে হচ্ছে তুমি মাথা মোটা। তেতে উঠল পুষ্প। এই মানসিক রোগী বলে কি সে নাকি মাথা মোটা? দাঁত কিরমির করে বলল, আপনি এখানে থেকে কোন রাজকার্য উদ্ধার করে ফেলবেন শুনি? আপনি এমন ভাব ধরছেন যেন আপনি থাকলেই আমি সুস্থ হয়ে যাব। রাফিয়ন জবাব দিল না। ঘর ছেড়ে বের হলো। পুষ্প স্বস্তির শ্বাস ফেললো। আপদটা বিদেয় হয়েছে। নাবিলের ক্ষত শুকিয়ে গিয়েছে। এখন সে হাঁটা চলা দৌড়ঝাঁপ করতে পারছে। নতুন দুলাভাই পেয়ে সে অনেক খুশি। রাফিয়নের গলায় ঝুলে পড়ে এখন নামতে চাইছে না। নাবিল বলল, আচ্ছা দুলা ভাইয়া, তোমার কি আমার মতো মুসলমানই হয়েছে? রাফিয়ন যেন বিষম খেলো, তবুও হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, শালা বাবু, মুসলমানই সবারই হয়। নাবিল কৌতূহল দেখিয়ে বলল, কই দেখি দেখি। রাউফনের এবার ইচ্ছে করলো এই কৌতূহলের বাচ্চাটাকে তুলে আছাড় মারতে, কিন্তু মনের ইচ্ছেটাকে মনেই চাপা দিয়ে রাখলো। নয়তো এরা তার নামে কেস করবে। বউ হয়তো তার ঘরেই উঠবে না। নাকের উপর ডিভোর্স পেপার ছুড়ে দিয়ে বলবে রাউফন ওয়াশরুমের নাম দিয়ে কোনো মতে উঠে গেল। খাবার টেবিলে সবাই বসলেও পুষ্প আসলো না। তার খাবার ঘরে দিয়ে আসা হলো। এদিকে নাবিন ধরে ধরে সবাইকে বলছে,
জানো আমার মতো দুলোভাইয়েরও মুসলমানি হয়েছে। খাবার টেবিলে রাউফোনকে লজ্জায় পড়তে হলো। সবাই মিটিমিটি হাসলেও নাবিলের বাবা ব্যাপারটাকে ধাপাচাপা দিতে কথা অন্যদিকে ঘুরিয়ে নিল। রেহানা খালা এক দৌড়ে পুষ্পর ঘরে আসলো কথাটি চালান করতে। পুষ্প মাত্র মুখে খাবার তুলল। হন্তদন্ত হয়ে রেহানা খালাকে ঢুকতে দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রেহানা খালা গড়গড় করে বলতে লাগলেন, আম্মা জান, তোমার জামাই নাবিলকে বলেছে তারও নাকি মুসলমানি হয়েছে। পুষ্পর গলায় খাবার আটকে গেল। লোকটাকে মানসিক রোগী ভাবলো। এখন মনে হচ্ছে চূড়ান্ত লেভেলের অসভ্য লজ্জা। ছোট মানুষকে এসব কি বলছে? পুষ্প পানি পান করে ঝাঁঝালো কণ্ঠে বলল, খালা তুমি আমাকে এসব শোনাতে এসছো? কাজ নেই তোমার? ধমক খেয়ে সুরসুর করে রেহানা খালা বেরিয়ে গেল। প্রথম প্রথম পুষ্প ওনাকে আপা ডাকলেও রেহানা ঘোর আপত্তি জানিয়ে বললেন, আম্মা জান, আমার কোনো বই নাই, তাই খালা ডাকনের কেউ নাই, তুমি আমাকে খালা ডাকিও। ব্যাপারটা বয়স অনুযায়ী বেখাপ্পা হলেও রেহানার পিড়াপিড়িতে খালাই ডাকতে হয়। খাবার শেষ করে রাউফোন ঘুমানোর জন্য পুষ্পের ঘরে চলে আসলো। এসেই পুষ্পের পাশে শটান হয়ে শুয়ে পড়লো। পুষ্প রেগে গিয়ে বলল, আপনি এখনো জাননি এখানে শুয়ে আছেন কেন? রাউফোন চোখ বন্ধ রেখেই বলল, তোমাদের সবাই এত এত রিকোয়েস্ট করলে যে না থেকে পারলাম না। জামাই মানুষের এত ভাব দেখানো খাটে না। রাউফোন বড় একটা মিথ্যে বলল পুষ্পকে। কেউ তাকে থাকার জন্য জোরাজোরি করেনি। দু একবার অবশ্য বলেছিল, তাই সে থেকে গেছে। তার আজ যেতে ইচ্ছে করছে না। তার মিথ্যেটা পুষ্প ধরতে পারলেও কিছুই বলল না। একে কিছু বলেও লাভ হবে না। পুষ্প ফোঁস করে নিঃশ্বাস ফেলে একপাশে শুয়ে রইল। তার ঘুম আসছে না। পাশে আস্ত এক আপদ থাকলে ঘুম আসবে কিভাবে? ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই পাশ ফাঁকা পেল। রাউফোন নেই। তাহলে কি ওয়াশরুমে গিয়েছে? পুষ্প ওয়াশরুম চেক করে দেখলো দরজা খোলা। তাই আর মাথা ঘামালো না। শরীরটা মোটামুটি ভালো লাগছে। ঠিক করলো আজ ভার্সিটি যাবে। নাস্তা করতে গিয়ে টেবিলেও রাউফোনকে দেখলো না। নাবিলের বাবা মানে পুষ্পর ছোট চাচা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, জামাই কোথায়? পুষ্পর মা বললেন, জামাইকে দেখলাম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করতেই বললো হসপিটাল থেকে জরুরি কল এসেছে। পুষ্পর কোনো হেলদোল নেই। সে এক মনে খেয়ে যাচ্ছে। ভার্সিটি গিয়ে ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিল। মনে হচ্ছে কতদিন পর তাদের দেখা। এক পর্যায়ে জুই বলল, হ্যাঁ রে পুষ্প, তোর ডাক্তারকে তো দেখালি না? পুষ্প বিরক্ত হয়ে বলল, আমি কি ডক্টরকে সারাদিন সাথে নিয়ে ঘুরি? ইমরান বলল, ডাক্তারকে নিয়ে ঘুরতে গেলে ডাক্তারি করবে কি? ছবি দেখা বলদ কোথাকার। পুষ্প এবারও সবানাসে পানি ঢেলে দিয়ে বলল, ছবিও নেই। সবাই হতাশ হলো। জুই বলল, কি বলিস, ছবিও নেই? এটা বিশ্বাস করা যায়? পুষ্প গাল ফুলিয়ে বসে রইল। অসহায় থমথমে গলায় রাউফোনের ব্যাপারটা খুলে বলল। সবাই অট্ট হাসিতে মেতে উঠতেই রিয়াদ বলল, তো ডাক্তার দেখছি হেভি রোমান্টিক, বউ সোহাগী, তাহলে তো এই পাগল ডাক্তারকে দেখতেই হচ্ছে। সবাই সাথে সুর মিলালো। পুষ্প বিরক্ত হয়ে আড্ডার আসর ছেড়ে উঠে পড়লো। পিছু পিছু রিয়াদ, ইমরান, প্রিয়া, জুই উঠে আসলো। তারা বলল, একটু তোর মানসিক রোগীকে কল দিয়ে আসতে বল, আমরা একটু দেখি ট্রিট ফিট নেবো না? পুষ্প কল দিল না। তার ইচ্ছে হলো না। শুধু মনে হচ্ছে এই লোক আজ তার সাথে দেখা করলে সারাদিন তার সাথে চিপকে থাকতে চাইবে। তার যদি একটা লেজ থাকতো তবে এই ডাক্তার তার লেজ ধরে ঝুলে পড়তো। সবাইকে দমিয়ে রাখতে পুষ্প বলল, চল আজ আমার পক্ষ থেকে ট্রিট দেবো সবাইকে। ডক্টরের কাছ থেকে অন্যদিন নিয়ে নিস। আজ রোগী দেখায় মন বসছে না রাউফোনের। বুকের ভেতর দ্রিম দ্রিম হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। মনে হচ্ছে ডানা ভাঙা পাখির মতো ছটফট করতে করতে মরে যাবে। জ্বর জ্বর অনুভূতি হচ্ছে। জিহ্বা তিক্ত স্বাদে বিষাদে পূর্ণ। তবুও নিজেকে ঠিক রেখে রোগী দেখে যাচ্ছে। বাড়ি ফিরে ভাবলো একটু ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। গত রাতে সে ঘুমোতে পারেনি। শুধু ঘুমিয়ে থাকার ভান ধরেছিল। পুষ্পও যে অর্ধেক রাত পর্যন্ত বিনা ঘুমে ছটফট করেছে সবে টের পেয়েছে সে, কিন্তু কিছুই বুঝতে দেয়নি। তাই তো সকাল সকাল পুষ্পকে না জানিয়ে হসপিটালের বাহানা দিয়ে চলে এসেছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুম দিল রাউফোন। ঘুম পুরোপুরি হলেও তার ভেতরে উত্তাল ঢেউ কমল না। হার্টবিট কি বেড়ে যাচ্ছে? সাংঘাতিক কাজ কারবার। জ্বর জ্বর অনুভূতি হতেই গলায় কপালে হাত দিয়ে চেক করলো। না, সব ঠিকই আছে। শরীরে জ্বর নেই। তবে কি তার অন্তরে জন্ম হয়েছে? বারান্দার গ্রিল চেপে রাতে ব্যস্ত নগরীর দিকে দৃষ্টি ফেরালো পুষ্প। মানুষের জীবনটা ছোট্ট, আবার অনেক বড়। যারা সুখী মানুষ তারা ভাবে জীবন এত ছোট হলো কেন, আর যারা দুঃখী, দুঃখ যাদের নিত্যকার সঙ্গে, তারা ভাবে জীবনটা কত বড়। আসলে সুখের মুহূর্তগুলো খুব সহজে চোখের পলকে কেটে যায়, আর দুঃখের সময়টা যেন যেতেই চায় না। পুষ্প নিজেকে সুখী মানুষ দাবি করলেও ভেতরে ভেতরে কোথাও না কোথাও
আস্ত এক বিষাদ পুষে রেখে অভিমানের পাহাড় তুলে বেঁচে আছে মেয়েটা। পুষ্পর ভাবনা ছেদ পড়লো মোবাইল ফোনের সব। বারান্দা থেকে সরে এসে ফোন হাতে নিল। আননোন নাম্বার। রিসিভ করেই সালাম দিল পুষ্প। ওপাশ থেকে সালামের উত্তর দিয়েই ছটপট কথা শুরু করলো রাউফোন। অস্থির কণ্ঠে বলল, পুষ্প, আমি বোধহয় তোমাদের বাড়িতে আমার জ্বরের ওষুধ ফেলে এসেছি, একটু খুঁজে দেখবে? পুষ্প রাউফোনকে চিনতে পেরে অবাক হয়ে বলল, জ্বরের ঔষধ? কিন্তু আপনি আমাদের বাড়িতে জ্বরের ঔষধ আনলেন কখন? রাউফোন একই রকম অস্থির কণ্ঠে বলল, আমি কোনো ওষুধ নেইনি তো, কিন্তু তোমাদের বাড়িতেই আমার জ্বরের ওষুধ আছে, আমি নিশ্চিত। পুষ্পকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রাউফোন। আশ্চর্য হলো পুষ্প। রাউফোনের ফোন করার আগামাথা খুঁজে পেল না। এরপর 3 দিন কেটে গেল। রাউফোনের ফোন কল, মেসেজ আর তার দেখা পেল না। হুট করে চতুর্থ দিন রাউফ এসে হাজির হয় পুষ্পদের বাড়ি। পুষ্পর উপন্যাসের বই পড়ার নেশা হলেও একাডেমিক বইগুলো তেমন ছুঁয়ে দেখা হয় না। আজ একাডেমিক বই নিয়ে বসলো। পড়তে পড়তেই বসার ঘর থেকে সুরগনের শব্দ ভেসে আসলো। সবার সাথে রাউফোনের ভারী কণ্ঠস্বর চিনতে অসুবিধা হলো না পুষ্পর। লজ্জায় তার মাথা হিট হয়ে যাচ্ছে। রাউফোনের এত আসা যাওয়াতে সবাই কি ভাববে? সে কি এখনো একবার শ্বশুরবাড়ি গিয়েছে? অথচ বিয়ের পর এ নিয়ে 2 বার শ্বশুরবাড়ি আসলো রাউফোন। দুষ্পুরান পড়ায় মন বসালো না। ঘরেই পায়চারি করলো কিছুক্ষণ। রোগী দেখা শেষ করে রাউফোন এখানে চলে এসেছে। একটিবারও পুষ্পর কথা জিজ্ঞেস করেনি। ভাবখানা এমন যেন সে পুষ্পকে চিনেই না, এই বাড়িতে এমনিতেই আসা। অথচ ভেতরে ভেতরে লাফিয়ে ওঠা হৃদযন্ত্রটাকে চেপে ধরে বলছে, ভাই একটু থাম, আর একটু অপেক্ষা কর। রাউফোন মনে মনে সবার উপর রাগ হলো। কি আশ্চর্য, কেউ একবারও তাকে পুষ্পর ঘরে যেতে বললো না, কিংবা পুষ্পকে ডেকে দিল না। অথচ কেউ এতটা ফর্মালিটির আসে বসে নেই। সবাই ভাবছে বাড়ির জামাই যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে তার বউয়ের সাথে দেখা করবে। এইদিকে আতঙ্ক বাড়তে নাবিন এসে হাজির। এই কৌতূহলের বাচ্চাটাকে বিশ্বাস নেই, কখন কৌতূহলের জোরে উল্টোপাল্টা কিছু জানতে চায়। সেই এসেই দুলা ভাইয়া বলে গলায় ঝুলে পড়েছে। খাবার সময় পুষ্পর সাথে দেখা হলেও কথা হলো না। গোলাপি রঙের 3 পিসে পুষ্পকে বড্ড বানিয়েছে। খাবার শেষে পুষ্পর সাথে কথা হলো। তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, এখানে তোমার হাত খরচের টাকা আছে, এখন থেকে এই দায়িত্বটাও আমার। আজ আসি। পুষ্পকে আর কিছু বলার সুযোগ দিল না রাউফোন। বেরিয়ে পড়লো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলো। সবাই থাকার জন্য আর চোরাচুরি করলেও রাউফোন থাকলো না। যে কাজে এসেছে সেটা শেষ। এখন এখানে থেকে লাভ নেই, বরং বাড়তে বিপদ। রাউফোন বাসায় ফিরে গেল। মাঝখানে সপ্তাহখানেক সময় পেরোলো। রাউফোন আর আসলো না। সে হুটহাট গুম হয়ে যায়, আবার বিনা বার্তায় হাজির হয়ে যায়। আজ আবার রাউফোনের নাম্বার থেকে কল আসলো। এইবার আর নাম্বারটি আনসেভ নয়, বরং ডাক্তারটি সেভ করা ছিল। সালাম দিয়ে দুজনে কথা শুরু করলো। পুষ্পর অ্যালার্জি বেড়ে হাঁচি শুরু হয়েছে। একের পর এক হাঁচির চোটে কথা বলতে পারছে না। রাউফোনের দুশ্চিন্তা হলো। পুষ্পকে কিছু উপদেশ দিয়ে বলল ঠিক মতো ঔষধ নিতে। পুষ্প কথা বাড়ালো না। রাউফোন নিচ থেকে কল কেটে দিল। তার আগে বলল, ঔষধ নিয়ে ঘুমিয়ে পড়ো। পুষ্প তাই করলো। ঔষধ নিয়ে শুয়ে পড়লো। সকালে উঠলো বেশ দেরি করে। ভার্সিটি গেল না। আজ রসান ঘরে আপনা আপনি চোখ গেল। সে ভেবেছিল রাউফোন হয়তো প্রথমবার ওর জ্বরের কথা শুনে যেভাবে এসেছিল সেভাবে আজও আসবে, কিন্তু না, তাকে ভুল প্রমাণিত করতে বোধহয় রাউফোন এলো না। নাস্তা করে নাবিলকে নিয়ে বসে পড়লো পুষ্প। সে ঘুরে ঘুরে 100টা প্রশ্ন করছে, আর পুষ্প উত্তর দিচ্ছে। এবার আসলো রাউফোনের প্রসঙ্গে। বলল, আপু, দোলো ভাইয়া আসে না কেন? পুষ্প নিচের ঠোঁট বের করে বলল, সেটা তো জানি না। তোমার দুলাভাইয়া আসে না কেন? নাবিল বলল, এবার আসলে দোলো ভাইয়ের ঘাট থেকে নামবো না। জানো, দোলো ভাই আমাকে কৌতূহলের বাচ্চা বলে। পুষ্প বিড়বিড় করে বলল, এর চাইতে ভালো নাম আর তোর সাথে যায় না। সব কিছুতেই তোর কৌতূহল। নাবিল পুষ্পের গালে হাত দিয়ে বলল, তুমি কি বলো? আমি শুনতে পাচ্ছি না কেন? পুষ্প মিষ্টি হেসে বলল, বলছিলাম তোর মতো মিষ্টি বাচ্চাকে কেন এই নামে ডাকলো? এটা কি তোর সাথে যায়? নাবিল এবার মিষ্টি নিয়ে পড়লো। আমাদের বাসায় কি মিষ্টি আছে? আচ্ছা, মিষ্টি কি দিয়ে বানায়? কেন বানায়? পুষ্প এবার উঠে পড়লো। এইবার এই ছেলের হাজারটা প্রশ্ন শুরু করবে। রেহানা খালা এসে হেলে দুলে জিজ্ঞেস করলো, আম্মাজান, জামাই বাবা আসে না কেন? তুমি কি আইতে না মানা করেছো? পুষ্প তীক্ষ্ণ চোখে তাকিয়ে জবাব দিল, আশ্চর্য, আমি কেন না করব? রেহানা খালা মুখ ভেটকিয়ে দিয়ে চলে গেলেন। তিনি সেদিন শুনেছেন। পুষ্প রাউফোনকে জিজ্ঞেস করলো, আপনি এখন কেন এসেছেন? হ্যাঁ, এখন আবার সাধু সাজার চেষ্টা করে? আমার জামাই যদি আমার জন্য এত মায়া দেখাইতো, তয় সারাদিন তারে নিয়েই বইসা থাকতাম। অথচ এরা গুরুত্ব পায়
বইলা অবহেলা দেয়। রেহানা খালা পুষ্পকে ভালোবাসেন, কথাটা ঠিক, তেমনি তার সব কাজও যে ঠিক তার পছন্দ করতে হবে এমনটা নয়। পুষ্পর অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় তার মা তার ছোট চাচাকে বলল, একবার পুষ্পকে হাসপাতালে নিয়ে যেত তো, জামাইকে দেখিয়ে আসবে। এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটা, বাড়ির কোনো মানুষ অসুস্থ হলে ভালো লাগে না। নাবিলের বাবা জোর করেই পুষ্পকে নিয়ে গেল হাসপাতালে, তবে পুষ্প শর্ত জুড়ে দিল, আমি ডক্টরের স্ত্রী বলে কোনো অ্যাডভান্টেজ নিব না। সবাই যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখায়, আমিও তেমনই দেখাবো। ছোট চাচা বেশ সুবিধা করতে পারলো না পুষ্পর সাথে, অগত্যা তাকে পুষ্প শর্ত মেনে নিতে হলো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাউফোনের চেম্বারে ঢুকলো। রাউফোন আগে থেকে অবগত ছিল তার বউ তার কাছে চিকিৎসা নিতে আসছে। অপেক্ষা করার পর পুষ্পর সিরিয়াল আসলো, সাথে নাবিলের বাবাও প্রবেশ করলেন। পুষ্পকে বসিয়ে দিয়ে তিনি বাইরে চলে গেলেন। হাসপাতালের কাছেই ওনার একজন বন্ধু আছেন, তার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে। রাউফোন বলল, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে গেলে কেন? তুমি যখন তখন এসেই এখানে প্রবেশ করতে পারো, এত কষ্ট করার কি দরকার ছিল? পুষ্প বলল, অন্য ডাক্তার দেখালেও আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। নিজের মধ্যে সম্পর্ক থাকলেই কি অ্যাডভান্টেজ নিতে হবে? রাউফোন নিঃশব্দে হাসলো। পুষ্পর থুতনিতে হাত রেখে নাকের ভেতরে আলো দিয়ে পজিশন দেখার চেষ্টা করলো। এমন সময় আকাশ পাতাল কাঁপিয়ে পুষ্পার হাঁচি আসলো। রাউফোনের হাতের আলো জ্বালানো যন্ত্রটা নিচে পড়ে গেল ধপ করে। সে সকৌতুকে বলল, তোমার হাঁচির বেশ জোর আছে দেখছি। কোন দিন আবার হাঁচি দিয়ে আমাকে না উড়িয়ে ফেলো। লজ্জা পেয়ে হেসে দিল পুষ্প। হাসি আর আসার সময় পেল না। রাউফোন রগর করে বলল, বিয়ের পর আজ প্রথম বোধ হয় একটু হাসলে। পুষ্প কিছু বলল না। রাউফোন ফের নিজের কাছে মগ্ন হলো। নাক দেখে কিছু ঔষধ লিখে দিল। পুষ্পকে বসিয়ে রেখে পরপর আরো কয়েকটা রোগী দেখলো। এদিকে পুষ্প চাচার আসার খবর নেই। এবার রোগী হচ্ছে একটা বাচ্চা ছেলে, যার কানের পর্দা পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়েছে। অপারেশন লাগবে, তবে অপারেশনের জন্য বাচ্চাটা এখনো উপযুক্ত নয়, আর একটু বয়স বাড়াতে হবে। বাচ্চাটা যন্ত্রপাতিগুলো ঘাটছে, আর রাফুন বাচ্চার মা বাবার সাথে কথা বলছে। বাচ্চাটির বাবা একটা ধমক দিল বাচ্চাকে। রাফুন বলল, বাচ্চাদের বুঝিয়ে বলুন, অযথা ধমক দেয়া মারধর করা উচিত নয়, এতে তাদের উপর মানসিক চাপ পড়ে। এরই মাঝেই বাচ্চাটি বলল, আম্মু আমাকে প্রায়ই মারে, আবার আব্বুকেও মারে। আচ্ছা, আম্মুর মতো আপনার বউ কি আপনাকে মারে? পুষ্প ঠোঁট টিপে হাসলো। রাফুন সেটা লক্ষ্য করে পুষ্পকে দেখিয়ে বলল, তুমি না হয় জিজ্ঞেস করে নাও সে আমাকে মারে কিনা। বাচ্চাটি সেটাই করলো। বলল, তুমি কে ডাক্তারকে মারো? পুষ্প ইনোসেন্ট ফেস করে বলল, একদমই না। আমি কি পচা? তাহলে কেন ডক্টরকে মারবো? বাচ্চাটি বলল, তাহলে কি আমার আম্মু পচা? তাদের আর কথা বলার সুযোগ হলো না। বাচ্চাটাকে নিয়ে তার বাবা মা বেরিয়ে গেল। পুষ্প আড়মোড়া ভেঙে বলল, সারাদিন বসে বসে রোগী দেখেন, আপনার একঘেয়েমি লাগে না? রাউফোনের বলতে ইচ্ছে করলো, তুমি ছিলে বলে আমার একটু একঘেয়েমি আসেনি। তুমি কি প্রতিদিন আমার চেম্বারে এসে বসে থাকবে? কিন্তু মুখে বলল অন্য কথা। চমৎকার এক হাসি দিয়ে বলল, আমার একঘেয়েমি আসেনি, নিজে বেছে এই প্রফেশনটা নিয়েছি। তুমি কি খাবে? ঠান্ডা টোটালি অফ। পুষ্প মাথা নেড়ে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না। ততক্ষণে পুষ্পর ফোন বেজে উঠলো, চাচার ফোন। তিনি বললেন, তুই নিচে নেমে আয়, আমি হসপিটালের সামনে আছি। রাউফোনকে বলে পুষ্প বের হতে যাচ্ছিল। সে বাধা দিয়ে বলল, তুমি কি একা যেতে পারবে? দাঁড়াও, আমি আসছি। যদি ছেড়ে ধরা এসে নিয়ে যায়? এবার পুষ্প শরীর কাঁপিয়ে হাসি আসলো, তা চেপে গেল। রাউফোন যে তার সাথে ঠাট্টা করছে এটা তার মিটিমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছে। লিফট পর্যন্ত এসে ভেতরে কয়েকজন পুরুষকে দেখা গেল, তাই পুষ্পকে একা ছাড়লো না রাউফোন। নিজে সহ ভেতরে ঢুকলো। পুষ্পকে একপাশে রেখে তার প্রোটেকশন দিয়ে দাঁড়ালো। নিচে চাচা অপেক্ষা করছেন। লিফট থেকে বের হওয়ার সময় রাউফোন বলল, পুষ্প, মাঝে মধ্যে সময় বের করে আমার চেম্বারে চলে এসো তো। সব সময় তোমাকেই কেন চিকিৎসা দেব? মাঝে মধ্যে তুমিও না হয় আমাকে চিকিৎসা দিয়ে যেও। পুষ্প কিছু না বলে কিছুদূর সামনে এগিয়ে গেল। আপনা আপনি তার অধরপনে হাসি ফুটলো। ক্লান্ত মধ্যাহ্ন, সূর্যের উত্তাপ তাপটে ঘেমে নিয়ে একাকার। ভাদ্র মাসের প্রকৃতিতে ভ্যাবসা গরম। আবার মাঝে মাঝেই শহর তলিয়ে যায় ঝুমঝুম বৃষ্টির আগমনে। আজ বাড়িতে কিছু মেহমান আসার কথা, সেই জন্যই বিশাল আয়োজন। সাথে নতুন আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। পুষ্পর শ্বশুর বাড়ি থেকে তার শ্বশুর আর ননদ ঋষি আসলেও তার মা কিংবা রাউফোন আসেননি। রাউফোন না আসায় পুষ্পর মা চাচা ফোন করেছিলেন। সে জানালো সে ব্যস্ত আছে, সেজন্য আসতে পারেনি। ঋষা পুষ্পর সাথে বসে এই সময় কাটিয়েছে। নাবিল এসে তাদের মাঝে উপস্থিত হয়েই পুষ্পকে জিজ্ঞেস করলো, আপু, দুলাভাই কেন আসেনি? পুষ্প আদুরে সারে বলল, বললেই চলে আসতো। তুই নাকি দাওয়াত দিসনি? ঋষা পাশ থেকে নাবিলের গাল টিপে দিয়ে বলল, ছোট ভাই কেমন আছেন? নাবিল নাক ফুলিয়ে গাল ফুঁসে সরে দাঁড়ালো। ঋষা যেন মজা পেল। সে আবারও নাবিলের গাল টিপে ধরলো। নাবিল বিরক্ত হয়ে বলল, এরকম গাল টিপে ধরলে আমাদের বাড়িতে আর ঢুকতে দিব না।
পুষ্প চোখ রাঙিয়ে বলল। এসব বলে না। নাবিল গাল ফুলিয়ে রইল। রিসা হেসে উঠে বলল, ওকে বকছো কেন? আমি তো ঠিক করেছি ছোট বেয়াইকে বিয়ে করে এই বাড়িতে এসে উঠবো, তখন দেখি বউকে কি করে ঢুকতে না দাও। নাবিল বিয়ের কথা শুনে লজ্জা পেল। মা বলেছে বিয়ের কথা বলতে নেই, তাই লজ্জা পেয়ে বলল। আমি এখনো ছোট। ঋষা মিটিমিটি হেসে বলল, কিন্তু আমি তো আমার ছোট বেয়াইকেই পছন্দ করি, এখন কি হবে? কথা শেষ করে ঋষা আবারও গাল টিপে দিল। এবার নাবিল সত্যি সত্যি বিরক্ত হয়ে রেগে গেল। গালে হাত দিয়ে আঙুল মুচিয়ে বলল, একেবারে খাটের নিচে বেঁধে রাখবো, কতগুলো তেলাপোকা ছেড়ে দেব তোমার গায়ে, আর গাল ধরবে না। গাল টিপে দিলে গাল শক্ত হয়ে যায়। ঋষা হাসতে হাসতে পুষ্পর খাটে শুয়ে পড়ল। সাথে পুষ্পও হাসছে। যে নিজেই তেলাপোকা ভয় পায় বলে তার মা বোতলে তেলাপোকা সংরক্ষণ করে তাকে ভয় দেখিয়ে ভাত খাওয়ায়, আর সে কিনা রিশার গায়ে তেলাপোকা ছাড়বে। নাবিল রাগ করেই বেরিয়ে গেল। মেহমানরা বিকাল সময় চলে গেল। সবাই রিশাকে থাকার জন্য জোর করলেও সে থাকলো না। ক্লাস মিস দিতে চায় না, তাই বাবার সাথেই ফিরে গেল। সন্ধ্যার পর পুষ্প রাউফোনকে কল দেবে কি দেবে না ভেবে দোটানায় পড়ে রইল। শেষে সমস্ত জনতা কাটিয়ে রাউফোনের নাম্বারে ডায়াল করলো। কল করে সে একজোট হতাশ হলো। রাউফোন ফোন ধরলো না। পরপর 3বার কল কেটে দেওয়ার পরও কল ধরলো না। পুষ্প ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সবার সাথেই রাতের খাবার খেয়ে ঘরে আসলো। হুট করেই আজ বিনা বার্তায় বৃষ্টি শুরু হলো। একেবারে ঝুম বৃষ্টি। এই বৃষ্টির সাথে যেন রাউফোনের বেশ মিল পেল পুষ্প। সেও তো হঠাৎ উদয় হয়। ঘরে ফিরে দেখলো মুঠোফোন বেজে উঠলো তীব্র শব্দে। পুষ্প স্ক্রিন অন করে দেখলো ডাক্তার শব্দটি ভেসে উঠেছে। ফোন রিসিভ করলেই দুজনে সালাম বিনিময় করলো। রাউফোন বেশ বিস্ময় গলায় প্রশ্ন করলো, কি আশ্চর্য, কি আশ্চর্য, তুমি আমায় কল দিয়েছো? কোনো সমস্যা হয়েছে? পুষ্প পিয়ন 10 সময় চুপ রইল। এরপর ঠোঁট ফোন করে লম্বা শ্বাস ফেলে জবাব দিল, আপনি আজ আসেননি কেন? পুষ্প ফোনের বিপরীতে থাকা রাউফোনের অভিব্যক্তি দেখতে পেল না। তবে এবার কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে যে রাইফোন জবাব দিল সেটা বুঝতে বাকি রইল না। তুমি কি আমায় মিস করছিলে নাকি? পুষ্প রিনরিনে কথা বলল, সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল, আপনি আসেননি বা কেন? রাউফোন বলল, সে কি পুষ্প, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করছে? আমাকে দেখতে না পেয়ে তুমি কান্নাকাটি করো না, আমি এক্ষুনি এসে তোমাকে দেখা দিয়ে যাচ্ছি। পুষ্প হাসি ধরে রাখতে পারল না। শব্দ করেই হেসে উঠল। আজ আর রাউফোনকে মানসিক রোগী মনে হলো না। ভালো লাগলো। একটু একটু নয়, অনেকটাই ভালো লাগার অনুভূতি হলো। রাউফোন মন খারাপের ভান করে বলল, তুমি তো দেখছি না কেঁদে বসে বসে হাসছো। ভাবলাম দেখা দিয়ে যাই, কিন্তু না, এখন যাওয়া ঠিক হবে না। পুষ্প হাসি চেপে বলল, আপনি কি সবার সাথেই এমন রসিকতা করেন? কি আশ্চর্য, তোমার চোখে রসিকতারাই বললো, আর কিছু বললো না। পুষ্পর কথা খুঁজে পেল না, তাই চুপ করেই রইল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রাউফোন অস্থির কণ্ঠে বলল, পুষ্প, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। তুমি কি শুনবে কি হয়েছে? না শুনতে চাইলেও মনোযোগ দাও, আমি বলছি। পুষ্প কৌতূহল দমাতে না পেরে চরম উৎকণ্ঠা নিয়ে বলল, বলুন কি হয়েছে, আমি শুনছি। পুষ্পের জবাবে প্রসন্ন কথা বলে উঠল রাউফোন, তোমার সাথে কথা বলতে বলতে আমি বৃষ্টিতে ভিজে জবুথ হবো অবস্থা। গাড়ির কথা আমার মনেই নেই। ভেবেছিলাম তুমি আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছো। আমার কাজ হলো একবার ছুটে গিয়ে তোমাকে দেখা দিয়ে আসা, কিন্তু তুমি সব কিছুতে পানি ঢেলে দিলে, আর উপরওয়ালা উপর থেকে বৃষ্টি ঢেলে আমাকে গোসল করিয়ে দিয়েছেন। এখন আমি কি করি বলো তো? পুষ্প ভাবলো সিরিয়াস কিছু, কিন্তু না, এই লোক সবসময় মজা করার মুড নিয়ে থাকে। মনে মনে বলল, একবার মাটিতে গড়াগড়ি খান, কিন্তু মুখে বলল, আপনি কি আমাদের বাসায় আসবেন? নাবিল বারবার আপনার কথা জিজ্ঞেস করেছিল। রাউফোন বলল, নাবিলের নাম কেন দিচ্ছ? আমি বুঝতে পারছি তুমি আমাকে দেখতে চাইছো, ব্যাপার না। তাছাড়া আজ রাতে আমার জ্বর আসতে পারে, জ্বরের ওষুধ খুঁজে রেখো। পুষ্প রাগ দেখাতে গিয়েও নিঃশব্দে হাসলো। এতটা গুরুত্ব পাওয়া কি তার ভাগ্যে ছিল? গুরুত্বহীন জীবন পার করতে করতে এই গুরুত্ব দেওয়া মানুষটিকে আঁকড়ে ধরতে ইচ্ছে হলো। সে নিশ্চিত রাউফোন এখানেই আসছে। লাইন কেটে ঘরের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিল। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রাউফোনের গাড়ির। বৃষ্টি একেবারে কমে এসেছে। নিচ থেকে ধপাস করে কিছু পড়ার আওয়াজ শুনল পুষ্প। অন্ধকারে কিছু ঠাউর করতে পারছে না। তখনই বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের জন্য চারপাশ দিনের আলোর মতো প্রভা ছড়িয়ে অন্ধকারে তলিয়ে গেল। এর মাঝে পুষ্প দেখে নিল নিচে রেহানা খালা পড়ে আছে। সে ছুটে বাহিরে গেল রেহানা খালাকে তুলতে। এই বাড়ির মানুষগুলো বৃষ্টির পানিতে চা খেতে খুব পছন্দ করে। রেহানা খালা একটা বালতি রেখেছেন বাইরে। বৃষ্টি কমে আসায় বের হলেন, যাতে পানিতে ময়লা না পড়ে সেজন্য ঢাকনা দিয়ে রেখেছেন। কে জানতো বাইরে এসে পা পিছলে পড়বেন, তাও আবার পরাশ পরপরই বিদ্যুৎ চমকে উঠলো। তাই রাগে দুঃখে বলে উঠলেন। এর মাঝে পুষ্প দেখে নিল নিচে রেহানা খালা পড়ে আছে। সে ছুটে বাহিরে গেল রেহানা খালাকে তুলতে। এই বাড়ির মানুষগুলো বৃষ্টির পানিতে চা খেতে খুব পছন্দ করে। রেহানা খালা একটা বালতি রেখেছেন বাইরে। বৃষ্টি কমে আসায় বের হলেন, যাতে পানিতে ময়লা না পড়ে সেজন্য ঢাকনা দিয়ে রেখেছেন। কে জানতো বাইরে এসে পা পিছলে পড়বেন,
তাও আবার পরাশ পরপরই বিদ্যুৎ চমকে উঠলো। তাই রাগে দুঃখে বলে উঠলেন, খোদা ফেলেও দেয়, আবার লাইট মেরেও যায়। পুষ্প এসে রেহানা খালাকে টেনে তুললো। খালা আপনি পড়লেন কিভাবে? রেহানা খালা প্রচন্ড রেগে বললেন, এখন আবার ওইরা যাইয়া দেখাই, এই বাড়িতে আর কাম করবো না, এদের কাছে আমার গুরুত্ব নাই, রাত বিরেতে পানির জন্য বাইরে পাঠায়। মুখ ঝামটা মেরেই রেহানা খালা ফুরিয়ে ফুরিয়ে ভেতরে চলে গেলেন। অথচ তিনি নিজ থেকেই সবার পছন্দ অপছন্দ খেয়াল রেখে পানিতে ঠাট্টা দিতে এসেছেন। সকালে সবার সাথে এক দফা রাগ দেখাবেন, আবার কে কি খাবে সবার পছন্দ মতো রান্নায় বসে যাবেন। হাসলো পুষ্প। মানুষটি উপরে কত রাগ দেখায়, অথচ ভেতরে ভেতরে সে আস্ত হাওয়াই মিঠাই, যেন মুখে দিলেই কোলে নাই হয়ে যায়। রাউফোন ফিরেই দরজায় বেল বাজালো। পুষ্প এসে দরজা খুলেই অবাক হলো। হতবিহ্বল চাহনিতে তাকিয়ে থাকলো রাউফোনের পুরো শরীর শুকনো। তাহলে ভিজলো কখন? রাউফোন হালকা হেসে বলল, আসার পথে জামা কাপড় শুকিয়ে গিয়েছে। পুষ্পর তীক্ষ্ণ চোখ জোড়া বলে দিচ্ছে সে কথাটি বিশ্বাস করেনি। রাউফোন এবার আগা করা পুষ্পকে দেখে নিয়ে বলল, সে কি পুষ্প, আমি তোমায় জ্বরের জন্য নাপা ট্যাবলেট খুঁজে রাখতে বলেছি, তুমি সেজে গুজে কোন ওষুধ তৈরি করেছো? যদি আজ রাতে আমার অসুখ হয় তবে ঔষধ ছাড়া নিস্তার নেই বলে দিলাম। রাউফোনের ইঙ্গিত বুঝতে পেরে দরজা থেকে সরে দাঁড়ালো পুষ্প। একটা নতুন জামাই তো পড়েছে, এখানে সাজগোজের কি দেখলো এই ডাক্তার? এই লোক মানুষকে লজ্জায় ফেলতে ওস্তাদ। সে আর দাঁড়ালো না, রাউফোনকে ফ্রেশ হতে বলে খাবার গরম করতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রাউফোন আগে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? পুষ্প মাথা দুলিয়ে জানালো সে খেয়েছে। রাউফোন বলল, মনে হয় অল্প খেয়েছো, আমার টেনশনে খেতে পারোনি, পাশে বসে পড়ো, আমি খাইয়ে দিচ্ছি। এবারও রাউফোনের কথা শুনে হেসে ফেলল পুষ্প। বলল, আচ্ছা আমাকে বিয়ে করে আপনার কি লাভ হয়েছে?